দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে সালাম এবং আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজও নতুন কিছু খবর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কাতারে জনশক্তি রপ্তানি কমেছে 90%। করোনা ভাইরাসের ভয়াবহ প্রভাব পড়েছে বাংলাদেশের শ্রমবাজারে। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার কাতারে চলতি বছর বাংলাদেশে আসা শ্রমিক সংখ্যা চলতি বছরের প্রথম 6 মাসে আশঙ্কাজনক হারে কমে গেছে। গত বছরের প্রথম 6 মাসে আসা কর্মীর সংখ্যার তুলনায় এবার 90% কমে গেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর তথ্যমতে চলতি বছরের প্রথম 6 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে জুন কাতারে বাংলাদেশে কর্মী এসেছে মাত্র ৩,৫০৩ জন। অথচ গত বছরের এই সময়ে কাতারে এসেছিল ৩৬,০৭০ জন বাংলাদেশি কর্মী, যা গত বছরের তুলনায় মাত্র ৯.৭১%। বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমবাজার মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6টি দেশ সৌদি আরব, আরব আমিরাত, ওমান, কাতার, বাহরাইন ও কুয়েত। এসব দেশের মধ্যে সৌদি আরব ও ওমানের পর কাতারে সবচেয়ে বেশি বাংলাদেশি কর্মী আসে। চলতি বছর করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে মধ্যপ্রাচ্য সহ বিশ্বজুড়ে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান কমেছে। উপসাগরীয় অঞ্চলের 6টি দেশে চলতি বছর বাংলাদেশ থেকে গেছেন মোট ১,৫৭,৪৯৪ জন কর্মী। অথচ গত বছরের এই সময়ে এসব দেশে গেছেন ২,৩২,৯০৭ জন কর্মী। কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহমেদ বলেন, বিশ্বজুড়ে করোনার প্রভাব পড়ছে, কাতারও এর বাইরে নয়, ফলে কর্মী সংখ্যা কমে আসাটা স্বাভাবিক। তবে কাতারে সাম্প্রতিক সময়ে অদক্ষ শ্রমিকের চাহিদা কমেছে, এটি সত্য। বিপরীতে দক্ষ জনশক্তির চাহিদা বাড়ছে। রাষ্ট্রদূত বলেন, কাতারে বিভিন্ন খাতে বাংলাদেশি দক্ষ জনশক্তির কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছি আমরা। বিশেষত বাংলাদেশ থেকে নার্স, ডাক্তার ও প্রকৌশলী সহ বিভিন্ন পেশার লোকেরা যাতে কাতারে আসতে পারেন, সেটি আমাদের লক্ষ্য। পাশাপাশি আইটি ও মার্কেটিং সহ অন্যান্য খাতেও যেসব সম্ভাবনা রয়েছে তা আমরা দেখছি। অন্যদিকে এবছর কাজের ভিসায় বাহরাইনে গেছেন মাত্র একজন বাংলাদেশি কর্মী। দেশটিতে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে কোনো কর্মী যাওয়ার সুযোগ পাননি। শুধু মার্চ মাসে দেশে একজন কর্মী গেছেন। জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ ব্যুরোর প্রকাশিত অর্ধবার্ষিকী পরিসংখ্যানে উল্লেখ করা হয়েছে, অবশ্য সংখ্যার বিচারে চলতি বছরও সবচেয়ে বেশি সংখ্যক কর্মী গেছেন সৌদি আরবে। দেশটিতে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত গেছেন ১,৩৩,৯৯৭ জন। আরব আমিরাতে চলতি বছরের প্রথম 3 মাসে গেছেন ৮৫৩ জন। কুয়েতে গেছেন ১,৭৪৩ জন। ওমানে গেছেন ১৭,৩৯৮ জন বাংলাদেশি কর্মী। তবে এদের সবাই জানুয়ারি-মার্চ সময়ে এসব দেশে পৌঁছেছেন। এপ্রিল থেকে এখনও পর্যন্ত আর কোনো নতুন কর্মী উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে যেতে পারেননি। কাতারে ২০২০ সালে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপের অবকাঠামো নির্মাণ কাজ চলায় গত কয়েক বছরে বিপুল সংখ্যক বাংলাদেশি কর্মী কাতারে আসার সুযোগ পেয়েছিলেন। ইতিমধ্যে 3টি স্টেডিয়ামের নির্মাণ কাজ শেষ, বাকি আরও 2টি শেষের পথে। ফলে কাতারে অদক্ষ শ্রমিকের চাহিদা ব্যাপক হারে কমে আসছে। এর সঙ্গে যোগ হয়েছে করোনা সংকট। এই দুর্যোগে কাজ হারিয়েছে অনেকে। কাতার কর্তৃপক্ষ বলছে, কাতার থেকে অনেক শ্রমিকের দেশে ফেরার সঙ্গে করোনাকালীন সংকটের সম্পর্ক মুখ্য নয়। কারণ করোনা না থাকলেও বিশ্বকাপের জন্য নির্মাণাধীন স্টেডিয়ামগুলোর কাজ শেষ হলে অনেক শ্রমিককে এ সময় চলে যেতে হতো এবং শ্রমিকের চাহিদা কমে আসতো। অবশ্য কাতারে করোনাকালে যারা চাকরি হারিয়েছেন
তাদের জন্য কর্মসংস্থানের উদ্যোগ নিয়েছে কাতার শ্রম মন্ত্রণালয় ও কাতার চেম্বার। ইতিমধ্যে কাতার চেম্বারের ওয়েবসাইটে একটি লিঙ্ক দেওয়া হয়েছে চাকরি হারানো কর্মীদের নিবন্ধনের জন্য। ফলে যেসব কোম্পানি বিদেশ থেকে নতুন কর্মীর জন্য ভিসার আবেদন করছে তাদের কাতারে থাকা কর্মহীন কর্মীদের মধ্য থেকে লোক নিয়োগ দিতে বলা হচ্ছে। বিএমইটি সূত্রে জানা গেছে, মধ্যপ্রাচ্যে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরবে গত বছরের প্রথম 6 মাসে গেছেন 1,88,747 বাংলাদেশি কর্মী। বাকি দেশগুলোর মধ্যে আরব আমিরাতে 1,658, কুয়েতে 5,143, বাহরাইনে 7 জন এবং ওমানে 37,352 জন কর্মী গেছেন। আরব অঞ্চলের বাকি দেশগুলোর মধ্যে চলতি বছরে লেবাননে গেছেন 479 কর্মী, জর্ডানে গেছেন 3,068 এবং সুদানে 2 জন। বিগত 2019 সালে বাংলাদেশ থেকে কাতারে এসেছেন 50,292 বাংলাদেশি কর্মী। ওই বছর সৌদি আরবে গেছেন মোট 3,99,000 বাংলাদেশি। অন্য দেশগুলোর মধ্যে আরব আমিরাতে 3,218, কুয়েতে 12,298, ওমানে 72,654 কর্মী গেছেন। পরবর্তী সংবাদটি হলো, নতুন অভিবাসন আইন প্রণয়নের পথে ডোনাল্ড ট্রাম্প অগ্রাধিকার পাবে মেধা ও দক্ষতা। যুক্তরাষ্ট্রের বিদ্যমান অভিবাসন আইন নিয়ে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই নাখোশ। নভেম্বরে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের আগেই তিনি বিদ্যমান আইনটি ঢেলে সাজাতে চান। নতুন আইনে মেধা ও দক্ষতাকে প্রাধান্য দিয়ে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহীদের সুযোগ দিতে প্রস্তুত তার প্রশাসন। গতকাল হোয়াইট হাউসের রোজ গার্ডেনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান ট্রাম্প। এমন এক সময় ট্রাম্প একথা বললেন যখন যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোয় অনলাইন ভিত্তিক কোর্সের সুবিধা নেওয়া বিদেশি শিক্ষার্থীদের দেশটি থেকে বের করে দেওয়ার নীতি থেকে আদালতের নির্দেশে সরে আসতে বাধ্য হয়েছে তার প্রশাসন। খবর রয়টার্স ও এনডিটিভি। আইন সংশোধনের বিষয়ে ট্রাম্প বলেন, শীঘ্রই নতুন অভিবাসন নীতি নিয়ে কাজ করতে যাচ্ছি। এতে মেধা, দক্ষতা ও শিক্ষাগত যোগ্যতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে অভিবাসন পাওয়ার ক্ষেত্রে পরিবারের সদস্য কিংবা আত্মীয় স্বজন দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাস করে আসছেন, এ বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। ট্রাম্প এ নীতিতে পরিবর্তন আনতে চান। তিনি চান এভাবে পরিবার ভিত্তিক না করে মেধা ও দক্ষতার ভিত্তিতে যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি দেওয়া হোক। এতে আগামীতে যুক্তরাষ্ট্রের চাকরি বাজারে বহুমুখী মেধার অধিকারী ও দক্ষ জনগোষ্ঠী বাড়বে। বিভিন্ন সময় কঠোর ভাষায় বিদ্যমান অভিবাসন আইনের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তিনি আসন্ন নির্বাচনের আগে আইন পরিবর্তনের সুস্পষ্ট ঘোষণা দিলেন। নতুন আইনের আওতায় এর মধ্যে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা অন্য দেশের শিশুদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। অভিবাসন খাতের আলোচিত ডিএসসিএ নীতি সংস্কার করে প্রকৃত মেধাবী ও দক্ষতা সম্পন্নদের দেশটিতে জায়গা দেওয়ার পরিকল্পনা ট্রাম্পের। তার এ পরিকল্পনা বাস্তব রূপ পেলে বাংলাদেশ ও ভারতসহ দক্ষিণ এশীয়দের জন্য যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগ পাওয়া সহজ হতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষত যারা প্রযুক্তি খাতে দক্ষ কর্মী তারা মার্কিন মুলুকে সহজে অভিবাসনের সুযোগ পেতে পারেন। এমন এক সময় ডোনাল্ড ট্রাম্প এই ঘোষণা দিলেন যখন বিদেশি শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রে থাকতে না দেওয়ার পরিকল্পনায় প্রশাসন ও দেশটির আদালত মুখোমুখি অবস্থান নিয়েছে। আদালতের আদেশে বিদেশি শিক্ষার্থীদের বড় একটি অংশকে যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার নীতি থেকে সরে আসতে বাধ্য হয়েছে ওয়াশিংটন। এ সংকটের শুরু করোনা মহামারীর কারণে। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ এড়াতে যুক্তরাষ্ট্রের প্রায় সব শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে কোর্স চালু করেছে। এর জের ধরে যেসব বিদেশি শিক্ষার্থী অনলাইন কোর্সের সুবিধা নিচ্ছেন তাদের যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে
ফেরত পাঠানোর পরিকল্পনা নিয়েছিল ট্রাম্প প্রশাসন। এমনকি যারা ফিরতে চাইবেন না তাদের জোরপূর্বক যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার কথাও বলা হয়েছিল। তবে ট্রাম্প প্রশাসনের এ নীতির তীব্র বিরোধিতা করে দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো। বিরোধী ডেমোক্রেটিক পার্টি ও সুশীল সমাজের পক্ষ থেকেও নিন্দা জানানো হয়। সমালোচনা করেন ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির উদারপন্থীরাও। প্রস্তাবিত এ নীতি বাতিলের দাবিতে আদালতে যায় যুক্তরাষ্ট্রের স্বনামধন্য দুই শিক্ষা প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি অব টেকনোলজি MIT ও হার্ভার্ড ইউনিভার্সিটি। আদালত সরকারি আদেশের বিরুদ্ধে রায় দিলে স্বস্তি নেমে আসে এই স্টুডেন্ট ভিসায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থানরত 10 লাখের বেশি বিদেশি শিক্ষার্থীর মধ্যে। ট্রাম্প প্রশাসন আগের অবস্থান থেকে সরে আসায় তারা এখন বৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করতে পারবেন। ক্লাস অনলাইনে হলেও তাদের নিজ নিজ দেশে ফিরতে বাধ্য করতে পারবেন না কেউ। এ পরিস্থিতিতে আদালতের আদেশে অবস্থান বদলাতে বাধ্য হলেও নভেম্বরের আগেই নতুন অভিবাসন আইন প্রণয়নের ঘোষণা ট্রাম্পের। আর এতে মেধা ও দক্ষতাকে গুরুত্ব দেওয়ার বিষয়টি সামনে এনেছেন তিনি। ট্রাম্পের মতে নতুন এ পরিকল্পনা এতটাই সুপরিকল্পিত শক্তিশালী হবে যে এটা কাউকে ক্ষুব্ধ করবে না। এমনকি রিপাবলিকান পার্টির উদারপন্থীরাও এর সমালোচনা করার সুযোগ পাবেন না। পরবর্তী সংবাদটি হলো মধ্যপ্রাচ্যের কর্মসংস্থান কমেছে 50%। একদিকে করোনা মহামারী, অন্যদিকে জ্বালানির ব্যাপক দরপতনে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে উপসাগরীয় দেশগুলো। এতে বিদেশিদের কর্মসংস্থানের বড় উৎস হয়ে ওঠা এ দেশগুলো এখন নিজেদের নাগরিকদের চাকরি নিয়ে উদ্বিগ্ন। ফলে চাকরি হারিয়ে নিজ দেশে ফিরতে হচ্ছে লাখ লাখ বিদেশি শ্রমিককে। মধ্যপ্রাচ্যের শীর্ষ জব সাইট গালফ ট্যালেন্ট জানায় 2019 সাল থেকে এ অঞ্চলে চাকরিতে নিয়োগ 50% কমে গেছে। কুয়েতে একটি নতুন আইন অনুমোদনের অপেক্ষায়, যেটি অনুমোদন হলে 2020 সালের শেষ নাগাদ 15 লাখ বিদেশি শ্রমিককে নিজ দেশে ফিরতে হতে পারে। অর্থনৈতিক সংকটের কারণে রাষ্ট্রীয়ভাবে বেসরকারি কোম্পানিগুলোকে বিদেশি শ্রমিক ছাঁটাইয়ের নির্দেশনা দেওয়া হচ্ছে। কুয়েত সংসদের স্পিকার মারজুক আল গানেম বলেন, যারা নিরক্ষর কিংবা সামান্য পরিমাণ পড়তে লিখতে পারে এসব শ্রমিক এখন আর আমাদের অগ্রাধিকারে নেই। সৌদি আরবে জাদুয়া ইনভেস্টমেন্ট কোম্পানি দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী 12 লাখ বিদেশি শ্রমিককে এবছর নিজ দেশে ফিরতে হবে। করোনায় অর্থনৈতিক সংকটের কারণে অনেক বড় বড় প্রকল্প বাতিল করতে বাধ্য হয়েছে দেশটি। আরব গালফ স্টেটস ইনস্টিটিউট ইন ওয়াশিংটনের আবাসিক স্কলার ডক্টর রবার্ট মগিলনিকি বলেন, উপসাগরীয় দেশগুলোতে এ মুহূর্তে কম দক্ষ শ্রমিকদের চাকরি হারানোর আশঙ্কা বেশি। যাদের যথেষ্ট দক্ষতা আছে তারা হয়তোবা এ সংকটে কোনো না কোনোভাবে টিকে যেতে পারে। তিনি বলেন, কর্মসংস্থান সীমিত হয়ে আসায় আরবে এখন জাতীয়করণের প্রভাব তৈরি হয়েছে, অর্থাৎ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে বিদেশি শ্রমিকদের বাদ দিয়ে দেশি কর্মী নিতে বাধ্য করা হচ্ছে। গালফ ট্যালেন্ট আরও জানায়, শুধু কর্মসংস্থানই কমছে না, মজুরিও উল্লেখযোগ্য হারে কমছে। করোনা মহামারীর আগে যে মজুরি পাওয়া যেত এখন কাজ করলে তার চেয়ে অনেক কম মজুরি দেওয়া হচ্ছে। ওমানের স্বাস্থ্য খাতে কাজ করা বিদেশি শ্রমিকরা গত ফেব্রুয়ারি থেকেই চাকরির ঝুঁকিতে পড়েছে। স্থানীয় পত্রিকা জানায়, দেশটির সরকার প্রতিষ্ঠানগুলোকে জানিয়ে দিয়েছে টেকনিক্যাল পর্যায়ে কোনো বিদেশি নেওয়া যাবে না, দেশীয় লোক নিয়োগ করতে হবে। পরবর্তী সংবাদটি হলো জেকেজি রিজেন্টের সনদ নিয়ে কেউ ইতালি যাননি পররাষ্ট্রমন্ত্রী। বিতর্কিত জেকেজি হেলথ কেয়ার ও রিজেন্ট হাসপাতাল থেকে নভেল করোনা ভাইরাস অর্থাৎ কোভিড-19 পরীক্ষার সনদ নিয়ে বাংলাদেশ থেকে কেউ ইতালি যাননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার রাতে তিনি জানান, কোভিড-19 মহামারীর মধ্যে এ যাবৎ ইতালিতে ফিরে যাওয়া বাংলাদেশিদের মধ্যে মাত্র 33 জন কোভিড-19 নেগেটিভ সনদ নিয়ে গেছেন। তাদের সনদগুলো ছিল অন্যত্র পরীক্ষার মাধ্যমে। সেই সনদগুলো যথার্থ ছিল। তিনি জানান, ইতালি সরকার বাংলাদেশ থেকে যাওয়ার সময়
কোভিড-19 সনদ থাকার বিষয়টি বাধ্যতামূলক করেননি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভুয়া কোভিড-19 নেগেটিভ সনদ নিয়ে বাংলাদেশিরা ইতালি গেছেন বলে কিছু গণমাধ্যম যে খবর দিচ্ছে তা সঠিক নয়। এছাড়া ইতালি কর্তৃপক্ষ বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার উপর আগামী 5 অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা আরোপ করেছে, এমন খবরও সঠিক নয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, ইতালি আগামী 31 জুলাই পর্যন্ত বাংলাদেশসহ 13টি দেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। পরবর্তী সংবাদটি হলো, পাপুলের সহযোগী জেনারেল স্বাক্ষরিত হাজার হাজার বাংলাদেশি শ্রমিকের কাগজ বাতিল। মানব পাচার, মানি লন্ডারিং এবং ঘুষের দায়ে কুয়েতের কেন্দ্রীয় কারাগারে বন্দী বাংলাদেশি এমপি কাজী শহীদ ইসলাম পাপুলকে আর্থিক লেনদেনে সহায়তা ও ঘুষ গ্রহণে জড়িত থাকার অভিযোগে সম্প্রতি বরখাস্ত এবং আটক হয়েছেন কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী আন্ডার সেক্রেটারি মেজর জেনারেল মাজেন আল জারাহ কর্তৃক কুয়েতে বাংলাদেশি শ্রমিকদের যেসব কাগজপত্র স্বাক্ষর এবং ইস্যু করা হয়েছিল সেগুলো এখন বাতিল করা হয়েছে। গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, 2014 থেকে 2018 সাল পর্যন্ত নাগরিকত্ব এবং পাসপোর্ট সংক্রান্ত সমস্ত লেনদেন তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কারণ আল জারাহ উক্ত সময়ে এসবের দায়িত্বে ছিলেন। কুয়েতে পাপুলের অবৈধ লেনদেনের সহযোগী হিসাবে আল জারাহ কয়েক হাজার বাংলাদেশিকে কুয়েতে ওয়ার্ক পারমিট পাওয়ার অনুমতি দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আল জারাহ স্বাক্ষরিত সমস্ত কাগজপত্র পর্যালোচনা করছে যেন পাপুলের সঙ্গে তার কী লেনদেন হয়েছিল তা নির্ধারণ করা যায়। একটি সূত্র জানায়, সিরিয়া নাগরিকদের কুয়েতে প্রবেশ নিষেধ থাকা সত্ত্বেও আল জারাহ ভিজিট ভিসায় সিরিয়ানদের কুয়েতে প্রবেশের অনুমতিপত্রে সই করেছিলেন। গত শুক্রবার আল জারাহকে আটক করে পাপুলের কাছ থেকে ঘুষ গ্রহণের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তিনি এখনও আটক রয়েছেন। মামলায় তদন্তের স্বার্থে রোববার একটি ট্রাভেল এজেন্সির পরিচালককেও আটক করা হয়েছে। বাংলাদেশি শ্রমিকদের নিয়োগের জন্য 2 কুয়েতি এমপি সাদুন হাম্মাদ আল ওতাইবি ও সালাহ আব্দুল রেদা খুরশিদকে পাপুল 57 লক্ষ কুয়েতি দিনার অর্থাৎ প্রায় 16 কোটি টাকা ঘুষ দেওয়ার কথা স্বীকার করার পর সোমবার তদন্তকারী দল তাদের দায়মুক্তির জন্য সংসদকে অনুরোধ করে। এদিকে 1 জুলাই দুজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করে 21 দিনের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। পরবর্তী সংবাদটি হলো, মালয়েশিয়ায় 8 লাখেরও বেশি মানুষ কর্মহীন। বিগত 3 দশকের মধ্যে মালয়েশিয়ায় রেকর্ড পরিমাণ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। দেশটিতে এখন কর্মহীন হয়ে পড়া মানুষের সংখ্যা 8 লাখেরও বেশি। কোভিড-19 পরিস্থিতি মিলিয়ে দেশটিতে কর্মহীন হয়ে পড়া মানুষের সংখ্যা বেড়ে হয়েছে 8,26,100। এর মধ্যে দেশটির জনসাধারণের পাশাপাশি বিদেশি অভিবাসীরাও রয়েছেন। সরকারি পরিসংখ্যান বিভাগ DOSM থেকে তথ্য প্রকাশ করা হয়েছে। তবে মন্দা কাটিয়ে উঠতে সরকার ইতিমধ্যে বিভিন্ন পদক্ষেপও নিয়েছে। দেশটিতে কর্মক্ষম জনশক্তি 15 থেকে 64 বছর বয়সীদের মাঝে জরিপ চালিয়ে তথ্য নির্ধারণ করা হয়েছে। চলতি মাস পর্যন্ত শতকরা হিসেবে কর্মহীন হয়ে পড়া মানুষের সংখ্যা 5.3-এ পৌঁছেছে। মঙ্গলবার অর্থাৎ 14 জুলাই মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলোতে বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ থেকে দেশটিতে শুরু হয় লকডাউন। তখন মালয়েশিয়ায় কর্মহীন হয়ে পড়া মানুষের সংখ্যা ছিল 6,10,500 জন। লকডাউনের শুরুতে তা 1 লাফে 7,78,800-তে পৌঁছায়। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত বেকারের সংখ্যা বেড়ে বর্তমানে 8,26,100 জনে পূর্ণ হয়েছে। 2019 সালের মে মাসে দেশটিতে 5,19,800 জন কর্মহীন হয়ে পড়া মানুষ ছিলেন। মঙ্গলবার অর্থাৎ 14 জুলাই মালয়েশিয়ার সংবাদ মাধ্যমগুলোতে বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মার্চ থেকে দেশটিতে শুরু হয় লকডাউন। তখন মালয়েশিয়ায় কর্মহীন হয়ে পড়া মানুষের সংখ্যা ছিল 6,10,500 জন। লকডাউনের শুরুতেই তা 1 লাফে 7,78,800-তে পৌঁছায়। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত বেকারের সংখ্যা বেড়ে বর্তমানে 8,26,100 জনে পূর্ণ হয়েছে। 2019 সালের মে মাসে দেশটিতে 5,19,800 জন কর্মহীন হয়ে পড়া মানুষ ছিলেন। এদিকে মালয়েশিয়ার শ্রমশক্তিতে নিয়োগপ্রাপ্তদের সংখ্যা কিছুটা কমেছে। এপ্রিলে এ সংখ্যা ছিল 14.93 মিলিয়ন, অর্থাৎ 1,40,00,000-এর বেশি। মে মাসে সেটি সামান্য কমেছে 14.89 মিলিয়ন হয়েছে। লকডাউনের প্রভাবে এমনটা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, বেসরকারি হিসাবে বেকারের প্রকৃত সংখ্যা আরও বেশি। প্রথম দফা লকডাউনে সব ধরনের অবকাঠামো বন্ধ ঘোষণা করা হয়েছিল। যদিও পরে ধীরে ধীরে লকডাউন শিথিল করার পর অধিকাংশ প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে এবং চলমান রিকভারি মুভমেন্ট কন্ট্রোল অর্ডারেও RMCও কিছু নিয়ন্ত্রণ আদেশ বহাল রয়েছে। কিছুদিন আগেও দেশটির সরকার অর্থনীতি পুনরুদ্ধারে বিভিন্ন সেক্টরে প্রায় 35 বিলিয়নের আর্থিক প্রণোদনা ঘোষণা করে। সরকারের আশা তারা এই মন্দা কাটিয়ে উঠতে পারবে। উল্লেখ্য, মালয়েশিয়ায় 15 থেকে 64 বছর বয়স পর্যন্ত নারী পুরুষ নিয়মিত কাজ করেন। তারা ভারী কোনো কাজ করেন না বিধায় বিদেশি শ্রমিকের প্রয়োজন হয়। শুধুমাত্র দেশটির সেলেঙ্গোর রাজ্যে প্রায় 4,48,500 বিদেশি কর্মী রয়েছেন, যাদের মধ্যে কর্মরত রয়েছে 4,44,000। পরবর্তী সংবাদটি হলো, কাল থেকে ঢাকায় ফ্লাইট পরিচালনা শুরু করছে টার্কিশ এয়ারলাইন্স। ভ্রমণের জন্য যাত্রীকে করোনা নেগেটিভ সনদ সাথে রাখতে হবে। অনুমতি পেয়েও দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে কাল রাত থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক ভিত্তিক বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইন্স। আগামীকাল অর্থাৎ 16 জুলাই দিবাগত রাতে অর্থাৎ বৃহস্পতিবার ঢাকায় প্রথম ফ্লাইট পরিচালনা করবে টার্কিশ এয়ারলাইন্স। মঙ্গলবার এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয় থেকে তথ্য জানানো হয়। জানানো গেছে, করোনা পরিস্থিতিতে নিষেধাজ্ঞা ওঠার পর গত 1 জুলাই থেকে টার্কিশ এয়ারলাইন্সকে সপ্তাহে 3টি ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছিল বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। অনুমতি পাবার পরও তারা 3 জুলাই থেকে ফ্লাইট পরিচালনার শিডিউল ঘোষণা করে, কিন্তু ওই দিন তারা তুরস্ক সিভিল এভিয়েশন থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি পায়নি, যে কারণে শেষ মুহূর্তে ফ্লাইটটি কার্গো হিসেবে ঢাকায় পাঠানো হয়। তবে কাল থেকে তারা শিডিউল ফ্লাইট পরিচালনা করার জন্য তুরস্ক সিভিল এভিয়েশন থেকে অনুমতি পেয়েছে, যে কারণে কাল থেকে ফ্লাইট পরিচালনা করবে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। সপ্তাহে প্রতি রোববার, মঙ্গলবার ও শুক্রবার ঢাকা থেকে ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে তাদের। অপরদিকে তুরস্ক থেকে আসবে প্রতি রবিবার, বৃহস্পতিবার ও শনিবার। জানা গেছে, কাল দিবাগত ভোর রাত 4:40 তাদের প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের করার কথা রয়েছে। অপরদিকে ঢাকা থেকে ভোর 6:36 যাত্রী নিয়ে তুরস্কের ইস্তাম্বুলের দিকে যাত্রা করবে। টার্কিশ এয়ারলাইন্স ব্যবহার করে ইস্তাম্বুলের ট্রানজিট হয়ে বাংলাদেশি যাত্রীরা বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। টার্কিশ এয়ারলাইন্স বলেছে, বাংলাদেশের আইন অনুযায়ী টার্কিশ এয়ারলাইন্সে ভ্রমণ করতে হলে যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেট অবশ্য সাথে রাখতে হবে। ভ্রমণকালীন সময়ে এই সনদের মেয়াদ হতে হবে সর্বোচ্চ 72 ঘন্টা। যুক্তরাজ্য ভ্রমণের জন্য যাত্রীদের অবশ্য অনলাইন লোকেশন ফর্ম পূরণ করতে হবে। পরবর্তী সংবাদটি হলো, দুবাই কলকাতা ফ্লাইট চলবে 20 জুলাই থেকে। বন্ধ থাকার 14 দিন পরে ফের কলকাতার আকাশে উঠতে চলেছে ফ্লাইট, যা বিমান শিল্পের সঙ্গে যুক্ত পেশাদারদের শুধু খুশিই করেননি, নতুন সম্ভাবনাও দেখা দিয়েছে। কলকাতা বিমানবন্দর সূত্রে খবর, আগামী 20 থেকে 24 জুলাই 8টি ফ্লাইট চালাবে ফ্লাই দুবাই।
কলকাতায় আটকে পড়া আমিরাতের বাসিন্দাদের দেশে ফেরত নিয়ে যাবে ওই বিমান সংস্থা। পাশাপাশি দুবাইয়ের আটকে থাকা ভারতীয়রা চাইলে ফিরতি উড়ানে তারা দেশে ফেরত আসতে পারবেন। স্বভাবতই কলকাতায় এই ফ্লাইট আসায় খুশি ব্যবসায়ীরা। ট্রাভেল এজেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়ার পূর্ব ভারতীয় শাখার চেয়ারম্যান অনিল পাঞ্জাবি বলেন, যেভাবে কলকাতায় ব্যবসায় কোভিড পরবর্তী সময় থেকে মন্দা চলছে, সেই অবস্থায় এই ফ্লাইট আসায় খানিকটা হলেও তা আমাদের কাছে অক্সিজেন। করোনার প্রকোপ কলকাতা এবং সংলগ্ন এলাকায় ক্রমশ বাড়তে থাকায় রাজ্যের সব বিমানবন্দরে রেড জোনে থাকা শহরগুলি থেকে ফ্লাইট বন্ধ রাখার জন্য জুলাই মাসের শুরুতে কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করেন রাজ্যের মুখ্য সচিব রাজীব সিনহা। তারপরেই কলকাতায় বিমানবন্দরে 6 জুলাই থেকে 19 জুলাই পর্যন্ত কার্যত বিমান ওঠানামা বন্ধ হয়ে আছে। স্থগিত রাখা হয় বন্দে ভারত মিশনের উড়ানও। এই অবস্থায় নিঃসন্দেহে 20 জুলাই থেকে ফ্লাই দুবাইয়ের বিমান আসার ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পরবর্তী সংবাদটি হলো, ঢাকা থেকে রোববার, মঙ্গলবার ও শুক্রবার তুরস্কে ফ্লাইট যাবে টার্কিশ এয়ারলাইন্স। 2 দফা ফ্লাইট স্থগিতের পর আগামী শুক্রবার অর্থাৎ 17 জুলাই থেকে আবারও ঢাকা থেকে ইস্তাম্বুল যাবে তুরস্কের উড়োজাহাজ সংস্থা টার্কিশ এয়ারলাইন্স। বুধবার অর্থাৎ 15 জুলাই এয়ারলাইন্সটির বাংলাদেশ কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। টার্কিশ এয়ারলাইন্সের বাংলাদেশের সেলস অ্যান্ড ট্রাফিক অফিসার এজাজ কাদরি জানান, যাত্রী নিয়ে ইস্তাম্বুল থেকে প্রথম ফ্লাইটটি বৃহস্পতিবার অর্থাৎ 16 জুলাই মধ্যরাতে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে। শুক্রবার ভোর 6:35 ইস্তাম্বুলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ঢাকা থেকে রোববার, মঙ্গলবার ও শুক্রবার 3 দিন তুরস্কে ফ্লাইট যাবে। তবে ফ্লাইট ওঠার সর্বোচ্চ 72 ঘন্টা আগের করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে যাত্রা করার নির্দেশনা নিয়েছে এয়ারলাইন্সটি। এর আগে 3 জুলাই থেকে ফ্লাইট চালুর ঘোষণা দিলেও তুরস্ক সরকারের বিধিনিষেধের কারণে 2 দফায় 15 জুলাই পর্যন্ত ফ্লাইট স্থগিত করেছিল টার্কিশ এয়ারলাইন্স। পরবর্তী সংবাদটি হলো, এভিয়েশন নিউজ রিপোর্ট। মালয়েশিয়া এয়ারলাইন্স যাত্রীদের একটি প্রশংসা সূচক অনবোর্ড হাইজিন কিট সরবরাহ করবে, যার মধ্যে একটি মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার রয়েছে। ক্যারিয়ারটি বলেছিল যে এটি করোনা মহামারী জুড়ে গ্রাহক ও কর্মীদের নিরাপদ রাখতে যে ব্যাপক ব্যবস্থাগুলি স্থাপন করা হয়েছে তার আরও একটি উদাহরণ এটি। ইউকে ও ইউরোপের মালয়েশিয়া এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক ড্যানিয়েল বেনব্রিজ বলেছেন, আমাদের জাতীয় কর্মীদের সুরক্ষা ও সুব্যবস্থা মালয়েশিয়া এয়ারলাইন্সের কাছে করি। আমরা আশা করি যে ফ্লাই কনফিডেন্টলি ক্যাম্পেইনটি এ সময়ে ভ্রমণ করা আমাদের গ্রাহকদের এবং অন্যদের যে সমস্ত স্বাস্থ্য ও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে সম্পর্কে অবহিত করবে। পরবর্তী সংবাদটি হলো, তুরস্কের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স টার্কিশ এয়ারলাইন্স ঘোষণা করেছে যে রাশিয়ার 6টি শহরে 1 আগস্ট থেকে পুনরায় ফ্লাইট চালু করার পরিকল্পনা করছে। কিছুক্ষণ দূরে থাকার পরে আমরা আবার আকাশে ফিরে এসেছি। বিমানবন্দরের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এ সময়ের মধ্যে পরিকল্পনা করা কতটা কঠিন তা আমরা জানি, তবে ভ্রমণের সুযোগগুলি পেয়ে আমরা আনন্দিত। প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই সময়ের মধ্যে পরিকল্পনা করা কতটা কঠিন তা আমরা জানি, তবে ভ্রমণের সুযোগগুলি পেয়ে আমরা আনন্দিত। টার্কিশ এয়ারলাইন্স জানিয়েছে যে মস্কোতে 1 আগস্ট থেকে প্রতি সপ্তাহে 14টি ফ্লাইট থাকবে। 2 আগস্ট থেকে সেন্ট পিটার্সবার্গে প্রতি সপ্তাহে 5টি ফ্লাইট এবং 3 আগস্ট থেকে কাজান এবং রোস্তভ অন ডনের প্রতি সপ্তাহে যথাক্রমে 4টি ফ্লাইট থাকবে। পরবর্তী সংবাদটি হলো, সুখবর, আমিরাতে ভিসা নবায়নের সুযোগ। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা ভিসা নবায়নের সুযোগ পাচ্ছে। প্রবাসী কর্মীদের ভিসা ও আইডির মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবায়নের সুযোগ দিয়েছে দেশটির সরকার। এছাড়া যাদের ট্যুরিস্ট ভিসার মেয়াদ শেষ হয়েছে তারাও জরিমানা ছাড়াই দেশ ত্যাগ করার সুযোগ পাবেন। 13 জুলাই আমিরাতের ফেডারাল
অথরিটি অফ আইডেন্টি অ্যান্ড সিটিজেনশিপ আইসিএ এমন ঘোষণা দিয়েছে। 1 মাসের রিনিউ 12 জুলাই শুরু হয়েছিল। আইসিএর মুখপাত্র ব্রিগেডস খামিস আল কাবি একটি টিভি সাক্ষাৎকারে তথ্য জানিয়েছেন। গত শুক্রবার অর্থাৎ 10 জুলাই আমিরাতের ফেডারেল ক্যাবিনেট ভিসা ও আইডি সম্পর্কীয় পূর্ববর্তী ঘোষিত সকল সিদ্ধান্ত বাতিল করে সংশোধনী ঘোষণা করেছে। যাদের ভিসা ও আইডি কার্ড মে মাসে শেষ হয়েছে তাদের 11 আগস্ট থেকে রিনিউ করতে হবে। যাদের জুন ও 11 জুলাইয়ের মধ্যে শেষ বা মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের 10 সেপ্টেম্বর থেকে রিনিউ করতে হবে। আর যাদের 11 জুলাই হতে পরবর্তী সময়ে শেষ হয়েছে বা হবে তারা ক্রমান্বয়ে নভেম্বর ডিসেম্বর রিনিউ করতে পারবেন। যে সমস্ত দেশের সাথে বিমান যোগাযোগ স্বাভাবিক হয়েছে সে সমস্ত দেশের ইউএই রেসিডেন্স ভিসাধারীরা আমিরাতে প্রবেশের তারিখ থেকে 1 মাসের মধ্যে তা যাবতীয় ডকুমেন্ট নবায়ন করার সুযোগ পাবেন। যারা আমিরাতের বাইরে অনূর্ধ্ব 6 মাস অবস্থান করেছেন তারাও এ সুযোগ পাবেন। ব্রিগেড আল কাবি পুনরায় উল্লেখ করেছিলেন, দেশের বাসিন্দা এবং নাগরিকদের নথিগুলো পুনর্নবীকরণের জন্য 90 দিনের সময় দেওয়া হয়। দেশের বাইরের লোকদের নবায়নের জন্য 1 মাসের উইন্ডো থাকবে। সংযুক্ত আরব আমিরাতে তাদের আগমনের তারিখের ছাড়ের সময়কাল শুরু হবে। তিনি জানান প্রত্যাবর্তনকারী বাসিন্দা এবং অভ্যন্তরীণ পর্যটকদের অবশ্যই বিমানে ওঠার আগে কোভিড-19 পরীক্ষার নেগেটিভ সার্টিফিকেট আনতে হবে। সংযুক্ত আরব আমিরাত প্রবেশের জন্য একটি অনুরোধও জমা দিতে হবে। প্রবাসীদের অনুমোদন পাওয়ার প্রক্রিয়া ইতিমধ্যে কার্যকর হয়েছে, তবে খুব শীঘ্রই পরিদর্শন এবং পর্যটক ভিসা গ্রহণকারীদের জন্য আরও বিস্তারিত ঘোষণা করা হবে। পরবর্তী সংবাদটি হলো, যুক্তরাষ্ট্র থেকে শিক্ষার্থীদের ফেরত পাঠানোর পরিকল্পনা বাতিল। করোনার কারণে যেসব বিদেশি শিক্ষার্থীর ক্লাস অনলাইনে নেওয়া হবে তাদের ভিসা বাতিলের বিতর্কিত সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার দেশটির এক কেন্দ্রীয় বিচারক এমন তথ্য দিয়েছেন। গত 6 জুলাই যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিএর এ সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে হার্ভার্ড ও এমআইটি। এএফপি এই দুই বিশ্ববিদ্যালয় দেশটির 18 রাজ্যের বিভিন্ন ইনস্টিটিউট ও শিক্ষক ইউনিয়নকে সহায়তা করে। সংক্ষিপ্ত শুনানিতে বিচারক এলিসন বারোস বলেন, শিক্ষার্থীদের ভিসা বাতিলের সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি এ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার সম্মতি দিয়েছে। সশরীরে উপস্থিত থাকা দরকার আছে। বিশ্ববিদ্যালয়ে এমন কোনো কোর্সে ভর্তি না থাকলে ক্লাস অনলাইনে হলে শিক্ষার্থীদের অবশ্যই আমেরিকা ছাড়তে হবে বলে যে নির্দেশনা আইসিই নিয়েছিল তা বন্ধে আদালতে শরণাপন্ন হয়েছে হার্ভার্ড ও এমআইটি। ম্যাসাচুসেটসের ডিস্ট্রিক্ট আদালতের বিচারক এলিসন বারাস জানান, সরকারের ওই নীতিমালা পরিবর্তনের বিষয়ে সব পক্ষই সমঝোতায় পৌঁছেছে। আইসিই পরিচালিত স্টুডেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ ভিজিটর প্রোগ্রাম বিদেশি শিক্ষার্থীদের নিয়ে মার্চের নির্দেশনায় পুনর্বহাল করতে যাচ্ছে বলে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছেন। আগের নীতিমালায় মহামারীর মধ্যে যুক্তরাষ্ট্রে থাকা বিদেশি শিক্ষার্থীদের প্রয়োজনে তাদের সব কোর্স অনলাইনে করার সুযোগ দেওয়া হয়েছিল। অনলাইনে ক্লাস করলেও তারা শিক্ষার্থী ভিসায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকতে পারবে বলা হয়েছিল মার্চের নির্দেশনায়। প্রতি বছর বিপুল সংখ্যক বিদেশি শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে যায়। তাদের বেশিরভাগকে সম্পূর্ণ টিউশন ফি দিতে হয়। এই অর্থ মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের অন্যতম উৎস। সম্প্রতি হার্ভার্ড কর্তৃপক্ষ এক ঘোষণায় করোনা ভাইরাসজনিত পরিস্থিতিতে নতুন শিক্ষাবর্ষে সব কোর্সের নির্দেশনা অনলাইনে দেওয়া হবে বলে জানায়। এ নির্দেশনা কেবল যুক্তরাষ্ট্রে ফিরে যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্যই নয়, যারা এখনও যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছেন তারা। হার্ভার্ডের পর এমআইটি সহ আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠানই সংক্রমণের ঝুঁকি এড়াতে অনলাইনে ক্লাস নেওয়ার কথা জানিয়েছিল।
যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক ও কমেন্ট করে দেবেন এবং অন্যদের সঙ্গে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। সবাই ভালো থাকবেন, ন্যায়পরায়ণ থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।